যদি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ড করে রাখেন, কোম্পানি তার প্রফিটের কিছু অংশ ডিভিডেন্ড রূপে তার শেয়ার হোল্ডারদের ট্রান্সফার করে। তো কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কেন দেয়? ডিভিডেন্ড দেওয়ার কয়েকটি কারণ আছে। কোম্পানি তার শেয়ার হোল্ডারদের একটা ট্রাস্ট বিল্ড আপ করতে চায়। হোল্ডাররা যাতে কোম্পানির শেয়ার দীর্ঘ সময় ধরে ধরে রাখে, এই জন্য কোম্পানি তাদের ডিভিডেন্ড প্রদান করে। আরেকটা ব্যাপার হলো, যেসব কোম্পানিগুলো হিউজ কোম্পানি, অনেক বড় কোম্পানি, তাদের যদি হিউজ প্রফিট হয়, তারা প্রফিটটাকে কিভাবে তার কোম্পানিতে রিইনভেস্ট করবে, কোম্পানিকে আরো কিভাবে বড় করবে, সেটা যদি তাদের জানা না থাকে বা কোম্পানি অলরেডি হিউজ হয়ে গেছে, তো তখন তারা তাদের হিউজ প্রফিটের কিছু অংশ ডিভিডেন্ড রূপে তাদের শেয়ার হোল্ডারদের প্রদান করে। আরেকটা ব্যাপার হলো যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখানোর জন্য ডিভিডেন্ড প্রদান করে। কিছু কিছু কোম্পানি যারা ডিভিডেন্ড প্রদান করে, সেই কোম্পানিগুলো শেয়ার হোল্ডারদের জন্য খুব অ্যাট্রাকটিভ হয়। কারণ কি, সেখান থেকে তারা ক্যাপিটাল গেইন পাচ্ছে, সেই স্টকটার ভ্যালুয়েশনটাও বাড়ছে, সেখান থেকে তারা ডিভিডেন্ডও অর্জন করতে পারছে। কিন্তু আপনি দেখবেন অনেক হিউজ কোম্পানি তারা কিন্তু ডিভিডেন্ড দেয় না। হিউজ প্রফিটের যে অংশ সেটা কোম্পানিতে রিইনভেস্ট করে। যেমন অ্যামাজন কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না, কিন্তু অ্যামাজন ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তারা তাদের প্রফিটের টাকাটা তাদের বিভিন্ন সেক্টরে কাজে লাগায়। অ্যামাজন যখন শুরু হয়েছিল, সেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বুক সেলিং একটা কোম্পানি ছিল। তারা বিভিন্ন কান্ট্রিতে বুক সেলিং করত। সেখান থেকে একটা ই কমার্স ওয়েবসাইট থেকে অ্যামাজন প্রাইম, সেখান থেকে অ্যামাজন ক্লাউড, তারা বিভিন্ন সেক্টরে নিজেকে এক্সপেন্ড করেছে। তাই তারা তাদের প্রফিটের অংশটা সবসময় তাদের কোম্পানিতে রিইনভেস্ট করে, আর কোম্পানির স্টকটা দীর্ঘ সময় ধরে অনেক বেশি ক্যাপিটাল গেইন লাভ করেছে। ডিভিডেন্ডের কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কোম্পানি কখনো ডিভিডেন্ড দিতেও পারে, কোম্পানি কখনো ডিভিডেন্ড নাও দিতে পারে। ইন্ডিয়ার সব থেকে রিচেস্ট ব্যক্তি মুকেশ আম্বানি, তার স্যালারি কিন্তু 15 কারোর, আর ডিভিডেন্ড ইনকাম কিন্তু 2217 কারোর। ইনকামের মেইন সোর্স কিন্তু তার ডিভিডেন্ড, তার স্যালারি নয়। কোম্পানির 6.44 বিলিয়ন শেয়ার আছে, টোটাল শেয়ার, নাম্বার অফ শেয়ার। সেই শেয়ারের 49.38% মুকেশ আম্বানি কিন্তু শেয়ারটা হোল্ড করে আছে। 2217 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইয়ার 21-এ ডিভিডেন্ড পেয়েছে। সিমিলারলি মিস্টার ওয়ারেন বাফেট 400 মিলিয়ন কোকোকোলার শেয়ার কিন্তু হোল্ড করে আছেন। $1.299 বিলিয়ন কিন্তু ডিভিডেন্ড পেয়েছেন। স্টক মার্কেট খুবই রিস্কি একটা ব্যাপার, এখানে পয়সা ডুবেও যেতে পারে। সেটা কিন্তু ঠিক প্রপার নলেজ না নিয়ে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু খুবই রিস্কি। যদি আপনি নলেজ নিয়ে ইনভেস্ট করেন, যদি আপনি ঠিকঠাক স্টকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম কিন্তু হতে পারে। ইন্ডিয়াতে নিফটির অ্যাভারেজ আমি পার্সেন্টেজ ধরছি 5%। 10,000 টাকা যদি আমি ইনভেস্ট করি, যে কোনো ইয়ারে যদি আমি 10,000 টাকা ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমি 500 টাকাই কিন্তু আমি ইন্টারেস্ট পাবো। কারণ কি, 5% ইন্টারেস্ট, মানে এভরি ইন্টারেস্ট কিন্তু স্ট্যাটিক, 5% এর বেশি কিন্তু হবে না। কিন্তু স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন, সেই স্টকটাকে হোল্ড করে রাখার জন্য সেই স্টকটার ক্যাপিটাল গেইন হবে। সেকেন্ড হলো, সেই স্টক থেকে একটা ডিভিডেন্ড কিন্তু আপনি পাবেন। সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে হিন্দুস্তান ইউনিলিভারের জানুয়ারি 2017-তে 831 টাকা 39 পয়সা আমি 12টা স্টক কিনলাম, সেটা 9,976 টাকা 60 পয়সা। সেটা আমি কিনলাম 2017-তে। আর সেই স্টকটা এখন জানুয়ারি 2022-এ দাঁড়িয়ে হয়েছে 2,400 টাকা 34 পয়সা। তাহলে 2,400 টাকা 34 পয়সা ইন্টু 12 কত? 28,804 টাকা 8 পয়সা। মানে কি, আমি অ্যাপ্রক্স রিটার্ন পাচ্ছি 188% স্টক থেকে। এখানে স্টকের ক্যাপিটাল গেইন হচ্ছে 100 টাকার স্টক যদি আমি কিনি, সেটা যদি 150 টাকা হয়, তাহলে 50 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। সেই স্টকটাকে হোল্ড করে সেই স্টকটার ভ্যালুয়েশন বাড়ছে, 50 টাকা আমি এখানে লাভ করতে পেরেছি। 2017 থেকে কন্টিনিউয়াস ডিভিডেন্ড পে করেছে। সেটা যদি আমি 2017-তে দেখি, 12টা স্টকের এগেনস্টে দেখি, তাহলে 2017-তে 216, 2018-তে 252, 2019-এ 288, 2020-তে 450, আর 2021-এ 384।
তাহলে দেখুন কন্টিনিউয়াস ডিভিডেন্ডটা গ্রোথ হতে থেকেছে। এখান থেকে আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ প্যাসিভ ইনকাম কিন্তু আমি এখান থেকে জেনারেট করতে পারছি। ফিক্সড ডিপোজিট রিস্কি নয়, ডিভিডেন্ড ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি, কারণ এখানে আপনাকে নলেজ নিতে হবে। এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। আপনি নিজে স্টাডি করে কোন স্টকটা আপনার জন্য ভালো সেটা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। জাস্ট 12টা স্টক নিয়ে দেখালাম, আপনি আরো অনেক বেশি স্টক এখানে কিনতে পারতেন, ডিভিডেন্ড ইনভেস্টমেন্টটাও আপনার বাড়তো, প্লাস আপনার ক্যাপিটাল গেইনটাও কিন্তু বাড়তো। এফডি থেকে কিন্তু আমাদের স্টকে ইনভেস্ট করাটা কিন্তু অনেক বেশি লাভবান। এই ভিডিও সেশনে ডিভিডেন্ড ইল্ড কি খুব ইম্পর্টেন্ট, ডিভিডেন্ড গ্রোথ রেট কাকে বলে খুব ইম্পর্টেন্ট টপিক, ডিভিডেন্ড ক প্রকার, কিছু ইম্পর্টেন্ট ডিভিডেন্ড ডেটস, ডিভিডেন্ডে ট্যাক্স দিতে হয় কি দিতে হয় না, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড স্টকে ইনভেস্ট করার জন্য আমাদের কি কি জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে, যাবতীয় অনেক কিছু আলোচনা করব। বিভিন্ন সাইডে দেখায় যে কোম্পানি 40% ডিভিডেন্ড দিয়েছে, কোম্পানি কিছু কিছু কোম্পানি 70% ডিভিডেন্ড দিয়েছে, কিছু কিছু কোম্পানি 100% ডিভিডেন্ড দিয়েছে। 100%, 40%, 60% যখন এরকম দেখবেন, সেটা কিন্তু কোম্পানি তার ফেস ভ্যালুর ওপর কিন্তু দেয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু কোম্পানি তার ফেস ভ্যালুর ওপরে দেয়। কোম্পানির 3টে ভ্যালু থাকে, একটা ফেস ভ্যালু, একটা মার্কেট ভ্যালু, একটা বুক ভ্যালু। তো সেটা নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও করব। তো ফেস ভ্যালু হচ্ছে কোম্পানির একটা নমিনাল ভ্যালু, যেটা সাপ্লাই আর ডিমান্ডের জন্য কিন্তু চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় যখন স্টকটা স্প্লিট করে। আর মার্কেট ভ্যালু কি? মার্কেট ভ্যালু হচ্ছে শেয়ার প্রাইস, যেটা সাপ্লাই আর ডিমান্ডের অ্যাকর্ডিং চেঞ্জ হয়, এটা কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। আর যখনই দেখবেন ডিভিডেন্ড দিচ্ছে 100%, ডিভিডেন্ড 40%, সেটা কিন্তু কোম্পানি তার ফেস ভ্যালুর এগেনস্টে দেয়। ফর্মুলা হচ্ছে ফেস ভ্যালু ইন্টু ডিভিডেন্ড বাই 100, কারণ কি এটা পার্সেন্টেজে কাউন্ট হচ্ছে। তাহলে যদি গেল ইন্ডিয়া যদি 40% ডিভিডেন্ড দেয়, তাহলে গেল ইন্ডিয়া কত ডিভিডেন্ড দিচ্ছে? গেল ইন্ডিয়ার ফেস ভ্যালু হচ্ছে 10, আর ফেস ভ্যালুর উপর 40% দিচ্ছে, তাহলে 40/100 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাহলে গেল ইন্ডিয়া দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে পার শেয়ার 4 টাকা। যখনই 100% দেখবেন, 80% দেখবেন, 70% দেখবেন ডিভিডেন্ড দিচ্ছে, সেটা কিন্তু কোম্পানি তার ফেস ভ্যালুর ওপর দেয়। ডিভিডেন্ড স্টকে ইনভেস্ট করার জন্য ডিভিডেন্ড ইল্ড জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি কোনো ব্যাংকে 100 টাকা রেখেছেন, ব্যাংকে 100 টাকার এগেনস্টে সাপোজ ধরুন, ঠিক আছে, ব্যাংকে 100 টাকার এগেনস্টে আপনাকে 10% ইন্টারেস্ট দেবে, আর 1000 টাকার এগেনস্টেও আপনাকে 10% ইন্টারেস্ট দেবে, আর 10,000 টাকার এগেনস্টেও আপনাকে 10% ইন্টারেস্ট দেবে। তাহলে ইন্টারেস্ট পে কত হচ্ছে? আপনি 10 টাকা এক্সট্রা পাচ্ছেন, 100 টাকা এক্সট্রা পাচ্ছেন, আর 1000 টাকা আপনি এক্সট্রা পাচ্ছেন 10% ইন্টারেস্ট। কোনো স্টকের মার্কেট প্রাইস যদি হয় 100 টাকা, তার ডিভিডেন্ড ইল্ড যদি 10% হয়, তাহলে আমি সেই 100 টাকার স্টক প্রাইস থেকে আমি 10 টাকা ডিভিডেন্ড হিসেবে আমার ব্যাংকে পাচ্ছি। কোনো স্টকের মার্কেট প্রাইস যদি 1000 টাকা হয়, বা যদি আমি স্টকে 1000 টাকা ইনভেস্ট করি, তার ডিভিডেন্ড ইল্ড 10%, মানে আমি সেই 1000 টাকা ইনভেস্ট করে সেই স্টক থেকে 100 টাকা ডিভিডেন্ড রূপে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছি। যদি কোনো স্টকে আমি 10,000 টাকা ইনভেস্ট করি, তার ডিভিডেন্ড ইল্ড 10%, মানে আমি 1000 টাকা ডিভিডেন্ড রূপে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছি। যখন এখানে স্টক মার্কেটের ব্যাপার আসবে, স্টক মার্কেটের প্রাইস কিন্তু স্ট্যাটিক থাকে না, সব সময় চেঞ্জ হতে থাকে, তাই ডিভিডেন্ড ইল্ডও কিন্তু সব সময় আপনার চেঞ্জ হতে থাকবে। ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা কি? অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার বাই কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইনটু 100। ভালো করে লক্ষ্য করুন, স্টকের মার্কেট প্রাইস কি? স্টকের মার্কেট প্রাইস কিন্তু সাপ্লাই আর ডিমান্ডের জন্য চেঞ্জ হতে থাকে। আজকে যে স্টক 100 টাকা, সে স্টক কালকে 101 টাকা হতে পারে বা কমতেও পারে, অলওয়েজ চেঞ্জিং। তাই ডিভিডেন্ড ইল্ড কিন্তু সব সময় চেঞ্জ হতে থাকে। গেল ইন্ডিয়ার, যেটা আমি আগের স্লাইডে বলেছি, গেল ইন্ডিয়া 40% ডিভিডেন্ড দিয়েছে। গেল ইন্ডিয়া তার ফেস ভ্যালুর ওপর 40% ডিভিডেন্ড দিয়েছে, ফেস ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। আর তাহলে গেল ইন্ডিয়া ডিভিডেন্ড দিয়েছে 4 টাকা পার শেয়ার, ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে ডিভিডেন্ড ইল্ড কত? ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা কি? অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার, যেটা 4 টাকা, বাই
মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, যেটা 131 টাকা 65 পয়সা ইন্টু 100। তাহলে ডিভিডেন্ড ইল্ড কত হবে গেল ইন্ডিয়ার? গেল ইন্ডিয়া ডিভিডেন্ড ইল্ড হবে 3.03। এই যে ইকুয়েশনটা, এখান থেকে আমরা বুঝতে পারছি যখন অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার বাড়বে, ডিভিডেন্ড ইল্ড বাড়বে। অ্যানুয়াল ডিভিডেন্ড আর ডিভিডেন্ড ইল্ডের মধ্যে সম্পর্ক। সিমিলারলি যখন অ্যানুয়াল ডিভিডেন্ড কমবে, ডিভিডেন্ড ইল্ডও কিন্তু কমবে। যখন মার্কেট প্রাইস কমবে, খুব ইম্পর্টেন্ট, যখন মার্কেট প্রাইস কমবে তখন কিন্তু ডিভিডেন্ড ইল্ড বাড়বে। যখন মার্কেট প্রাইস বাড়বে তখন ডিভিডেন্ড ইল্ড কিন্তু কমবে। ইনভার্সলি প্রপোর্শনাল। ডিভিডেন্ড ইল্ডের সাথে মার্কেট প্রাইসের সম্পর্ক কি? মার্কেট প্রাইস যত কমবে তত ডিভিডেন্ড ইল্ড কিন্তু বাড়বে। তাই যদি আমরা কোনো স্টকে দেখি স্টকটা ডিভিডেন্ড ইল্ড অনেকটা হাই, তার হাই ডিভিডেন্ড ইল্ড হবার কারণটা কি তার মার্কেট প্রাইসটা কমে যাবার জন্য? সেটা আমাদের দেখতে হবে। আমরা কোনো ওয়েবসাইটে ডিভিডেন্ড ইল্ড কিভাবে দেখবো? আমি tickertape.com থেকে আপনাদের দেখাচ্ছি। টিকারটেপে গেলাম, সেখান থেকে স্ক্রিনারে গেলাম। স্ক্রিনারে গিয়ে আমি এখানে স্টক ইউনিভার্স আছে, আপনি নিফটি 50 সিলেক্ট করতে পারেন, মানে নিফটি 50 পুরো স্টকগুলো আপনাকে দেখাবে। নিফটি মিড ক্যাপ 100 বা সব এখানে স্টকগুলো যদি আপনি ফিল্টার করেন তাহলে সেই অ্যাকর্ডিং আপনাকে স্টক দেখাবে। ডিভিডেন্ড ইল্ড কিভাবে আমি এখানে সিলেক্ট করব, দেখুন আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ডিভিডেন্ড পার শেয়ার সিলেক্ট করলাম আর ডিভিডেন্ড ইল্ড আমি সিলেক্ট করলাম। ডিভিডেন্ড ইল্ড আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, এবার আমি ডান করলাম। এবার দেখুন এখানে সব স্টকের আমার ডিভিডেন্ড ইল্ড গুলো কিন্তু দেখাচ্ছে। তাহলে এখানে দেখুন, লক্ষ্য করুন, যদি আমি এখানে স্টক ইউনিভার্সিটি নিফটি 50 স্টক দেখি, দেখুন এখানে 50টা স্টক দেখাচ্ছে নিফটি 50, তার ডিভিডেন্ড ইল্ড এখানে দেখাচ্ছে। দেখুন এখানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 19.30, মানে পার শেয়ারে 79 ডিভিডেন্ড কিন্তু দেয়। ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 79। সিমিলারলি কোল ইন্ডিয়ার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 10.19, মানে পার শেয়ারে 16 টাকা করে ডিভিডেন্ড দেয়। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি নিফটি মিড ক্যাপ সিলেক্ট করি, নিফটি মিড ক্যাপের যে স্টকগুলো যদি আমি সিলেক্ট করি, যদি একটা স্টক আমি আপনাকে দেখাই, কোল ইন্ডিয়ার স্টকটাকে দেখুন। যদি আমি কোল ইন্ডিয়ার স্টকটাকে, এটা হচ্ছে তার চার্ট, আমি যদি ম্যাক্স চার্ট দেখি, 2015-তে স্টকটার মার্কেট প্রাইস ছিল 432 টাকা, আর মার্কেট প্রাইস কমতে কমতে স্টকটা এখন 190 টাকায় নেমেছে। তাহলে এই স্টকে যদি আমি ইনভেস্ট করি, সেখান থেকে কিন্তু ক্যাপিটাল গেইন, যে 2015-তে এই স্টকে ইনভেস্ট করেছিল তার কিন্তু ক্যাপিটাল গেইন এই স্টকে হয়নি। যদি এই স্টকে শুধু ডিভিডেন্ডের জন্য আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু বোকামি হবে। আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো বাইং আর সেলিং রেকমেন্ডেশন নয়। জাস্ট এই চার্টের মধ্যে দিয়ে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, স্টকের ক্যাপিটাল গেইন হচ্ছে প্রাইমারি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই স্টকটা যেন বাড়তে থাকে সময়ের সাথে সাথে, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যেন ওই স্টক থেকে আমি কন্টিনিউয়াস ডিভিডেন্ড পাই। 15-তে যে ইনভেস্ট করেছে তার কিন্তু ক্যাপিটাল গেইন কিন্তু হয়নি, সেটা এখন 145 টাকা বা 156 টাকায় 2022-এ নেমে গেছে। তাহলে এই স্টকটা কি 2015-তে ডিভিডেন্ড ইনভেস্টমেন্টের জন্য কি বেটার হতো? কিন্তু একদমই নয়। 2015-তে এই স্টকটা ডিভিডেন্ড ইনভেস্টমেন্টের জন্য একদম উপযোগী স্টক নয়। কারণ কি, ক্যাপিটাল গেইন কিন্তু আমি এখান থেকে পাইনি। আমি হয়তো এখান থেকে ডিভিডেন্ড পেয়েছি, আমি ডিভিডেন্ড কিভাবে দেখবো? ইভেন্টসে গেলাম, ইভেন্টসে গিয়ে আমি এখান থেকে ডিভিডেন্ড কিন্তু দেখছি, পাচ্ছি। আমাকে ডিভিডেন্ড পে করেছে, কন্টিনিউয়াস আমাকে ডিভিডেন্ড পে করেছে, 12 টাকা বলুন বা 5 টাকা বলুন, ডিভিডেন্ড পে করেছে, কিন্তু ক্যাপিটাল গেইন একদমই হয়নি যে 2015-তে স্টকে ইনভেস্ট করেছে। যদি আমি এখানে আইটিসি দেখি, আইটিসি দেখুন, যদি আমি 1 বছরের স্টক দেখি আইটিসির,
আইটিসি কিন্তু খুব বেশি কমছে না, খুব বেশি উঠছে না, একটা স্ট্যাটিক রেশিও কিন্তু আইটিসি মেনটেন করে চলেছে। আর এখান থেকে আমি ডিভিডেন্ড পাচ্ছি, দেখুন এখান থেকে আমি ডিভিডেন্ড পাচ্ছি আইটিসি থেকে আমি ডিভিডেন্ড পাচ্ছি, ডিভিডেন্ড নিউজ ইভেন্টসে গেলাম, ইভেন্টস থেকে আমরা আইটিসি থেকে কন্টিনিউয়াসলি আমি 5 টাকা করে ডিভিডেন্ড পাচ্ছি। ঠিক আছে, যেমন 2021-এ দুবার ডিভিডেন্ড দিয়েছে। এবিসি কোম্পানির অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 2 টাকা, আর কোম্পানির স্টক প্রাইস হচ্ছে 20 টাকা, তাহলে ডিভিডেন্ড ইল্ড কত? তাহলে ইল্ড হবে, যেটা আমরা ফর্মুলা কি ইল্ডের ফর্মুলা হচ্ছে যে অ্যানুয়াল ডিভিডেন্ড মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস ইনটু 100, এটা হচ্ছে ইল্ডের ফর্মুলা। তাহলে কত হচ্ছে? তাহলে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 10 টাকা। এবিসি কোম্পানি অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 2 টাকা, আর স্টক প্রাইসটা 20 থেকে বেড়ে গেল 50-এ। সো তাহলে ডিভিডেন্ড ইল্ড কত হবে? তাহলে ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড বাই কারেন্ট মার্কেট প্রাইস ইনটু 100। তাহলে ডিভিডেন্ড ইল্ড কত হচ্ছে? 4 টাকা। বা যদি স্টক প্রাইসটা কমতে থাকে তখন ডিভিডেন্ড ইল্ড কত হবে? তখন ডিভিডেন্ড ইল্ড হবে 10 টাকা কমলো 20 টাকা। তাহলে লক্ষ্য করুন, যখন স্টক প্রাইস বাড়বে তখন ডিভিডেন্ড ইল্ড কিন্তু কমবে, যখন স্টক প্রাইস কমবে তখন ডিভিডেন্ড ইল্ড কিন্তু বাড়বে। দেখলাম যে 2022-এ দাঁড়িয়ে কোনো কোম্পানি ডিভিডেন্ড ইল্ড হয়ে গেল 10%, কিন্তু তার আগে ডিভিডেন্ড ইল্ড ছিল 2021-এ ডিভিডেন্ড ইল্ড ছিল 5%। আমি দেখলাম ডিভিডেন্ড ইল্ড হয়ে গেল 10%, তখন আমার মনে হতে পারে এই কোম্পানি তো হিউজ ডিভিডেন্ড দিচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, আমাকে দেখতে হবে ডিভিডেন্ড ইল্ডটা কি এই স্টক প্রাইস কমার জন্য বেড়েছে, নাকি কোম্পানিটা ডিভিডেন্ডটা বাড়িয়েছে বলে কোম্পানির ক্যাপিটাল গেইন হয়েছে বলে বেড়েছে। ঠিক আছে, তাহলে কি ডিভিডেন্ড ইল্ড কিন্তু আমাদের পুরো পিকচার কিন্তু দেয় না। কোনো কোম্পানি কোয়ার্টারলি ডিভিডেন্ড দেয় 2 টাকা, আর কোম্পানির স্টক প্রাইস হচ্ছে 20 টাকা, তাহলে কোম্পানির অ্যানুয়াল ডিভিডেন্ড ইল্ড কত? কোম্পানির অ্যানুয়াল ডিভিডেন্ড ইল্ড হবে, কোয়ার্টারলি যেহেতু দেয় তাহলে 2 × 4, তাহলে টোটাল অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 8 টাকা, কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 20 টাকা, তাহলে ইন্টু 100, তাহলে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 8/20 × 100, মানে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 40%। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 40%। যদি দুটো কোম্পানির ডিভিডেন্ড পার শেয়ার সেম হয়, ডিভিডেন্ড পার শেয়ার দেখুন এখানে 5 টাকা, এখানে 5 টাকা, তো ডিভিডেন্ড পার শেয়ার দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না কোন কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা বেশি রিটার্ন পাবো, সেটা একমাত্র সম্ভব ডিভিডেন্ড ইল্ড দেখে। তাহলে এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.5, আর এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5%। যদি এই কোম্পানিতে আমি 10,000 টাকা ইনভেস্ট করি, যার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.5, ডিভিডেন্ড হিসেবে পাচ্ছি 250 টাকা, আর এই কোম্পানিতে আমরা ডিভিডেন্ড হিসেবে পাচ্ছি 10,000 × 5/100, 500 টাকা। তাহলে এই কোম্পানি যেহেতু ডিভিডেন্ড ইল্ড বেশি, এই কোম্পানিতে যদি আমি 10,000 ইনভেস্ট করি তাহলে আমি বেশি ডিভিডেন্ড রিটার্ন কিন্তু পাবো। দুটো কোম্পানির যদি সেম ডিভিডেন্ড পার শেয়ার হয়, ডিভিডেন্ড ইল্ড দেখে আমরা বুঝতে পারি কোন কোম্পানিটা বেশি ডিভিডেন্ড দিচ্ছে আর কোন কোম্পানিটা কম ডিভিডেন্ড দিচ্ছে। এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা। দেখুন ডিভিডেন্ড ইল্ড 1 ইয়ার, এখানে এক্স এর জায়গায় আপনি ডিভিডেন্ড ইল্ড 3 দিতে পারেন, 5 দিতে পারেন, 6 দিতে পারেন, এটা ডিভিডেন্ড ইল্ড। এই ফর্মুলাটা যদি আমি কপি করে trendline.com এ পেস্ট করি, আমরা ডিভিডেন্ড ইল্ড কিন্তু দেখতে পারি। trendline.com, এখান থেকে স্ক্রিনার থেকে মাই স্ক্রিনার্স, এখান থেকে ক্রিয়েট এ নিউ স্ক্রিন। এবার ওই যেই ফর্মুলাটা আমি লিখেছিলাম সেটা আমি এখান থেকে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে দেখালাম। এখানে x মানে হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ড, মানে এখানে আপনি x এর জায়গায় আমি দিচ্ছি 3, ট্রাই দিস কোয়েরি করলাম। তাহলে দেখুন এখানে স্টকস গুলো দেখাবে যেগুলো প্রত্যেক বছর মিনিমাম
3% ডিভিডেন্ড yield দিয়েছে, এর থেকে বেশিও দিয়েছে কিন্তু 3% কম কিন্তু দেয়নি। তাহলে এখান থেকে আপনি প্রত্যেক বছরের ডিভিডেন্ড yield কিন্তু দেখে নিতে পারবেন। এবার যদি আপনি এখানে 10 লেখেন, 10 দিলাম, এখান থেকে আমি 10 দিলাম, আই দিয়ে স্কোয়ারই করলাম, তাহলে দেখুন এখানে 25টা, এখানে মোটামুটি কটা কোম্পানি আছে, মোটামুটি 3টে কোম্পানি, দেখুন এখানে 3টে কোম্পানি 5 বছরে মিনিমাম 10% ডিভিডেন্ড yield দিয়েছে। এই ভিডিওর নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আপলোড করব। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।